ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অপারেটিভ ইএনটির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে থাইরয়েডেক্টমি। পরীক্ষাতে এটা আমাদের ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়ে থাকে। সো লেটস প্রসিড। তো প্রথমেই হচ্ছে কোনো অপারেশনের ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করা হয় যে ইন্ডিকেশন কী। তো সবসময় তো আর থাইরয়েড কেটে ফেলবো না, আমরা হচ্ছে ইন্ডিকেশন জানতে হবে। তো এটা আমরা সহজেই মুখস্থ রাখতে পারি হচ্ছে 4C দিয়ে। ক্যান্সার, সাসপিশন অফ ক্যান্সার, তারলি কম্প্রেসিভ সিমটম যদি সেটা হচ্ছে ইসোফিগাসে হয় তবে সেটা ডিসফেজিয়া, যদি হচ্ছে এটা ট্রাকিয়াতে কম্প্রেশন হয় সেটা ডিসনিয়া, এবং যদি হচ্ছে রিকারেন্ট লেনিনজিয়াল নার্ভ ইনভলভ করে এটাকে বলা হচ্ছে হর্সনেস অফ ভয়েস। তারপরে হচ্ছে আমরা কসমেটিক পারপাস যদি কনসার্ন থাকে, যেমন কোনো অভিনেতার ক্ষেত্রে, তাইলে আমরা হচ্ছে থাইরয়েডেক্টমি করতে পারি যদি সুইলিং থাকে। এরপরে হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হয় যে কী কী টাইপের থাইরয়েড সার্জারি রয়েছে, এবং এটাও আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ভাইবার জন্য। হেমিথাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি, নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, ইসমাসেক্টমি, কমপ্লিশন থাইরয়েডেক্টমি। তো হেমিথাইরয়েডেক্টমি মানে কি? এখানে যত থাইরয়েডেক্টমি আমরা দেখতেছি সবগুলোতেই কিন্তু হচ্ছে ইসমাস কেটে ফেলে দেওয়া হবে। কেন ইসমাস কেটে ফেলে দেওয়া হয়? কারণ হচ্ছে যে ইসমাস যদি কেটে দেওয়া হয় তাহলে একটা কসমেটিক পারপাস থাকে, তারপরে প্রিভেন্ট ফাইব্রোসিস অ্যান্ড টু ফ্যাসিলিটেট ফার্দার ট্রাকিওস্টমি। তাহলে এই সার্জারিগুলোর মধ্যে সবগুলোতেই ইসমাস কেটে ফেলে দেওয়া হয়। তাহলে হেমিথাইরয়েডেক্টমি মানে কি? হেমিথাইরয়েডেক্টমি মানে হচ্ছে ইসমাস কেটে ফেলা হবে এবং এক পাশের যদি কোনো লোব কেটে ফেলা হয় তবে সেটাকে বলা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি। সাবটোটাল থাইরয়েডেক্টমি মানে কি? যদি হচ্ছে ইসমাস এবং দুই পাশেরই হচ্ছে যে থাইরয়েড টিস্যুটা কেটে ফেলা হয় এবং কিছু পরিমাণে হচ্ছে আমরা রেখে দিব। কতটুকু আমরা রেখে দিব? যদি হচ্ছে 3 গ্রাম অন ইচ সাইড যদি রেখে দিই তাহলে এটাকে বলা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি। আর নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি মানে কি? মানে ইসমাস এক পাশের লুব কেটে দিলাম, আরেকটা লুবেরও হচ্ছে ম্যাক্সিমাম পোর্শনে আমরা কেটে ফেললাম, শুধুমাত্র হচ্ছে 1 গ্রাম পার্ট যদি রয়ে যায় সেটাকে বলা হচ্ছে নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে ইসমাস এবং দুই পাশের লুব কেটে ফেলে দিব। ইসমাসেক্টমি আমরা বুঝলাম। কমপ্লিশন থাইরয়েডেক্টমি মানে হচ্ছে যে ফলিকুলার নিওপ্লাজম অনেক সময় এফএনএসি দ্বারা কনফার্ম করা যায় না। মানে আমাদের এক পাশে একটা থাইরয়েড সুইলিং হলো, এর একটা ডিডি হিসেবে তো হচ্ছে আমাদের ফলিকুলার নিওপ্লাজম আসবে, কিন্তু এফএনএসি দ্বারা সেই ফলিকুলার নিওপ্লাজমকে এটা কি ফলিকুলার এডেনোমা নাকি ফলিকুলার কার্সিনোমা সেটা কিন্তু হচ্ছে কনফার্ম করা যায় না। সেজন্য প্রথমে আমরা কি করি? প্রথমে হেমিথাইরয়েডেক্টমি করি এবং সেই যে হেমিথাইরয়েডেক্টমির যে স্পেসিমেনটা সেটা আমরা হচ্ছে ল্যাবে হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাই, এবং পরে যদি এটা কনফার্ম হয় যে সেটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা তাহলে কিন্তু হচ্ছে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলি। এই যে পরে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করলাম সেটাকে বলা হচ্ছে কমপ্লিশন থাইরয়েডেক্টমি। কেন আমরা এফএনএসিতে এটা বুঝি না যে এটা কার্সিনোমা নাকি হচ্ছে এডেনোমা? কারণ হচ্ছে যে এফএনএসিতে এই যে ভাস্কুলার এবং ক্যাপসুলার ইনভেশন কিন্তু ভালোভাবে বোঝা যায় না, যেটা হিস্টোপ্যাথোলজিতে বোঝা যায়। তো কমপ্লিশন থাইরয়েডেক্টমি সম্বন্ধে আমরা বুঝলাম। তো হেমিথাইরয়েডেক্টমি কখন করা হয়? পেপিলারি কার্সিনোমা যদি আমরা এফএনএসিতে কনফার্ম করে ফেলি, পেপিলারি কার্সিনোমা যদি হয় তাহলে টোটাল থাইরয়েডেক্টমি আমরা করে ফেলবো। আর হেমিথাইরয়েডেক্টমি করা হয় দুইটা কন্ডিশনে, যদি বিনাইন কোনো নডিউল থাকে কিংবা ইন্ট্রাথাইরয়েডাল ক্যান্সার যদি থাকে। সাবটোটাল থাইরয়েডেক্টমি করি থাইরয়েডটক্সিকোসিস কিংবা মাল্টিনোডুলার গোয়েটারের ক্ষেত্রে। নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি করা হয় ফর সাম মেলিগন্যান্সিস। টোটাল থাইরয়েডেক্টমি করা হয় হচ্ছে মেডুলারি কার্সিনোমা, হার্টলে সেল কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা কিংবা হাই রিস্ক পেশেন্ট উইথ পেপিলারি কার্সিনোমা তাদের ক্ষেত্রে। ইসমাসেক্টমি করা হয় হচ্ছে নডিউল, কোনো ইসমাস নডিউল যদি থাকে, কিংবা ফর ডায়াগনস্টিক বায়োপসি। আর কমপ্লিশন থাইরয়েডেক্টমি আগেই বলে ফেলছি যে ইফ টোটাল লুবেক্টমি প্রোবস মেলিগনেন্ট উইথ ক্যাপসুলার অর ভাস্কুলার ইনভেশন আদার লুব ইজ অলসো এক্সাইজড, সেটাই হচ্ছে কমপ্লিশন থাইরয়েডেক্টমি। মানে এই এক সেটিংসে আমরা করলাম না, পরে করলাম। তাহলে এটুকু আমরা বুঝে গেলাম থাইরয়েড সার্জারির মধ্যে। এরপরে আসি হচ্ছে থাইরয়েডেক্টমির যে আমরা এর করার আগে আমাদের ইনভেস্টিগেশন কী কী সাধারণত আমরা করি। মেনলি আমরা এই উপরের তিনটে আমরা বলবো। তবে বলার সময় প্রথমে হচ্ছে নন ইনভেসিভগুলো প্রথমে বলে ফেলবো, এরপর ইনভেসিভগুলো বলবো। নন ইনভেসিভের মধ্যে হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, যেটা হচ্ছে সেরাম TSH, FT3 এবং FT4, মানে ফ্রি T3 এবং ফ্রি T4, এটা অবশ্যই আমাদের ফ্রিটা বলতে হবে। তারপরে আলট্রাসোনোগ্রাফি অফ অ্যান্টেরিয়র নেক, এটা সম্পূর্ণ আমাদের বলতে হবে। এই আলট্রাসোনোগ্রাফি করে আমরা কী কী বুঝতে পারি? এটা সলিড নাকি সিস্টিক অর মিক্সড। সলিড যদি থাকে তাহলে মোর পসিবিলিটি অফ কার্সিনোমা, সিস্টিক থাকলে এটা বিনাইন হতে পারে। সাইজ দিয়েও আমরা বুঝি, যদি হচ্ছে সেটা সাইজটা হচ্ছে যে বেশি টলার হয় তাহলে সেটা আমরা কার্সিনোমার দিকে যাবে। ইকোজেনিসিটির মধ্যে হাইপোইকুইক নাকি হচ্ছে হাইপারিকুইক এটা আমরা বুঝি। যদি হাইপোইকুইক হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে মেলিগনেন্সির দিকে সম্ভাবনা যায়। ভাস্কুলারিটি দেখি, যদি ভাস্কুলারিটি বেশি হয় তাহলে কিন্তু মেলিগনেন্সির দিকে যাবে। ক্লাসিফিকেশন থাকলে সেটাও মেলিগনেন্সির পসিবিলিটি বেশি। মার্জিনটা ইরেগুলার থাকবে, নেক লিম্ফ নোড আছে কিনা বা মেটাস্টেসিস আছে কিনা সেগুলোও কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফিতে দেখি। এখন আমরা জানি হচ্ছে থাইরয়েড যে নিওপ্লাজম সেটা আমরা ভাগ করেছিলাম ভিনাইন এবং হচ্ছে মেলিগনেন্ট হিসেবে।
তো বিনাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি ফলিকুলার এডেনোমা, এবং মেলিগন্যান্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, এনাপ্লাস্টিক এবং হচ্ছে মেডুলারি কার্সিনোমা, এগুলো আমরা জানি। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কোনটা? এনাপ্লাস্টিক কার্সিনোমা। তো এর মধ্যে যেটা হচ্ছে যে পেপিলারি কার্সিনোমা সেটা কিন্তু মোর কমন 80% ক্ষেত্রে, আর ফলিকুলার কার্সিনোমা 10% ক্ষেত্রে। আর যদি আমরা বলি যে হচ্ছে এনাপ্লাস্টিক কার্সিনোমা সেটা কিন্তু হচ্ছে 5% ক্ষেত্রে। আর রইল হচ্ছে মেডুলারি কার্সিনোমা আর লিম্ফোমা, যেটা সেটা কিন্তু হচ্ছে আমরা 2.5% এবং 2.5%, মোট হচ্ছে আমাদের 100% হয়ে গেল। তাইলে আমরা পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড যদি আমরা এফএনএসিতে কনফার্ম হয়ে যাই, তাহলে আমাদের সেটার ট্রিটমেন্ট কী হবে? এখানে আমরা করব হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি প্লাস সেন্ট্রাল ক্লিয়ারেন্স। সেন্ট্রাল ক্লিয়ারেন্স মানে কি? সেটা হচ্ছে গ্রুপ 6 এবং গ্রুপ 7 লিম্ফ নোডগুলো আমরা ফেলে দিব। এটা নেক ডিসেকশনে লেভেল অফ নেক নোড সম্বন্ধে ভালোভাবে আলোচনা করা হয়েছে। যারা এই ভিডিওটা দেখো নাই, সেটা তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকলো সেই ভিডিওটা দেখে নিতে। তো সেন্ট্রাল ক্লিয়ারেন্স মানে হচ্ছে লেভেল 6 এবং 7 লিম্ফ নোডগুলো আমরা ফেলে দিব। তারপরে ইপসিলেটাল নেক ডিসেকশন করতে হবে। যদি হচ্ছে নেক নোড প্রেজেন্ট থাকে তাহলে ইপসিলেটাল নেক ডিসেকশন আমরা করব, এবং সেটা ক্ষেত্রে হচ্ছে আমরা 2 to 5 যে লেভেল অফ লিম্ফ নোড রয়েছে সেগুলো কিন্তু আমরা ফেলে দিব। রেডিও আয়োডিন অ্যাবলেশন করে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু থাইরয়েড টিস্যু বেরিস লিগামেন্ট কিংবা অন্যান্য জায়গায় রয়ে যায়, সেগুলো কিন্তু হচ্ছে কার্সিনোমেটাস হয়ে কিন্তু আরও ডেঞ্জারাস অবস্থা সৃষ্টি করতে পারে। সেজন্য রেডিও আয়োডিন অ্যাবলেশন করতে হবে। লাইফ লং থাইরক্সিন সাপ্লিমেন্ট দিতে হবে, কারণ আমরা যদি থাইরয়েড খেটে ফেলতেছি অবশ্যই তাকে হচ্ছে হরমোনটা সাপ্লিমেন্ট দিতে হবে। তারপরে হচ্ছে আমরা লাইফ লং ফলো আপ করতে হবে। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের অনেকগুলো কথা রয়েছে, সেই কথাগুলো 5টা তো অবশ্যই বলতে হবে। 1 নাম্বার হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি উইথ সেন্ট্রাল ক্লিয়ারেন্স। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে? 2 গেল। 3 নম্বরে রেডিও আয়োডিন অ্যাবলেশন অবশ্যই বলতে হবে। 4 নম্বরে লাইফ লং থাইরক্সিন সাপ্লিমেন্ট, এবং 5 নম্বর হচ্ছে লাইফ লং ফলো আপ। এগুলো হচ্ছে অবশ্যই আমাদের বলতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু কথা রয়েছে, যেটা পেপিলারি কার্সিনোমা যদি হয়ে যায় তাইলে সেক্ষেত্রে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলবো? অবশ্যই না, কারণ পেপিলারি কার্সিনোমা যদি আমরা কনফার্ম হয় তাইলে আমরা 2টা রিস্ক গ্রুপে পেশেন্টকে আমরা ফেলবো। সেটা হাই রিস্ক গ্রুপ নাকি হচ্ছে লো রিস্ক গ্রুপ, সেটা আমরা হচ্ছে মেজার করব। যদি হচ্ছে হাই রিস্ক গ্রুপের মধ্যে থাকে তাইলে আমরা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি করে দিব। তো হাই রিস্ক গ্রুপ কারা, সেটা একটা চার্টের মধ্যে বলা হয়েছে যে যদি সাইজ অফ নডিউল 4 সেন্টিমিটারের বেশি হয়, সেক্স যদি মেল হয়, কিংবা এইজ যদি 55 ইয়ারের বেশি হয়, এফএনএসিতে হচ্ছে ওর টাইপ অফ সেল ডিফারেন্সিয়েশন যদি পাই, কিংবা প্রিভিয়াসলি হচ্ছে রেডিয়েশন এক্সপোজড রয়েছে পেশেন্ট এবং ফ্যামিলি হিস্ট্রি যদি তার পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলবো। এবং এটার মধ্যে একটাও যদি হাই রিস্ক গ্রুপ থাকে, মানে একটা অপশনও যদি তার পজিটিভ থাকে, তাইলেই টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলবো। কিন্তু যদি সাইজ অফ নডিউল 4 সেন্টিমিটারের কম, সেক্স ফিমেল, এইজ যদি 55 ইয়ার্সের কম, এফএনএসিতে গুড টাইপ যদি থাকে, কিংবা প্রিভিয়াসলি রেডিয়েশন এক্সপোজ যদি না থাকে, ফ্যামিলি হিস্ট্রি যদি নেগেটিভ থাকে, তাইলে কিন্তু হচ্ছে আমরা তার টোটাল থাইরয়েডেক্টমি করবো না। সেক্ষেত্রে আমরা তাদের হেমিথাইরয়েডেক্টমি করবো এবং লাইফ লং ফলো আপের মধ্যে রাখবো। এই ফলো আপ কিন্তু হচ্ছে কীভাবে করতে হবে? 6 মান্থলি কিন্তু করতে হবে। তার ফলো আপে আমরা কী দেখবো? ক্লিনিক্যালি দেখবো তার কোনো সাইন সিমটম আছে কিনা, কিংবা হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ অ্যান্টেরিয়র নেক করব। আর যদি টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলি, মানে হেমিথাইরয়েডেক্টমির ক্ষেত্রে ক্লিনিক্যাল এবং ইউএসজি করলেই হচ্ছে। আর যদি টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলি, সাথে কিন্তু আমরা ক্লিনিক্যালের পাশাপাশি সেরাম থাইরোগ্লোবুলিন, সেরাম টিএসএইচ এগুলোও কিন্তু আমাদের করতে হবে। তো এটুকু ছিল হচ্ছে পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের জন্য। এরপরে আসি হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। তো ফলিকুলার কার্সিনোমাতে হচ্ছে ইউজুয়ালি আমরা হেমিথাইরয়েডেক্টমি করে ফেলি, যে সাসপিশিয়াস নিওপ্লাজম যদি থাকে এফএনএসিতে, আমরা এফএনএসিতে তো বুঝবো না এটা এডেনোমা নাকি কার্সিনোমা, তার ক্ষেত্রে আমরা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি করে ফেললাম। এরপরে আমরা ওই যে জিনিসটা কাটলাম সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য আমরা পাঠালাম। তো পাঠিয়ে যদি আমরা দেখি এখানে ভাস্কুলার এবং ক্যাপসুলার ইনভেশন রয়েছে, তাহলে আমরা কমপ্লিশন থাইরয়েডেক্টমি করে ফেলবো, ফলোড বাই রেডিও আয়োডিন স্ক্যান অ্যান্ড অ্যাবলেশন অফ মেটাস্টেটিক ডিজিজ। তাহলে এই রেডিও আয়োডিন অ্যাবলেশন আমরা কেন করি? মাইক্রোমেটাস্টেসিস যদি থাকে কিংবা রিমেনিং থাইরয়েড টিস্যুর জন্য আমরা করি। অ্যাবলেশনের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 4 গ্রাম অফ থাইরয়েড টিস্যু কিন্তু আমরা হচ্ছে ডিস্ট্রাকশন করতে পারি। এরপরে হচ্ছে হাই রিস্ক নডিউল যদি এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে হয়, মানে যেটা আমরা রিস্ক গ্রুপগুলো আমরা আগে বলেছি পেপিলারি কার্সিনোমার ক্ষেত্রে, হাই রিস্ক যদি থাকে তাহলে আমরা টোটাল থাইরয়েডেক্টমি মানে এক সেটিংয়ে আমরা করে ফেলবো, সেক্ষেত্রে হেমিথাইরয়েডেক্টমি করবো না। আর নেক ডিসেকশন করবো যদি হচ্ছে নোটস নেক নোট যদি পালপেবল থাকে, কিন্তু প্রোফাইলেক্টিভ নেক ডিসেকশনের এখানে কিন্তু কোনো গুরুত্ব নেই। তো এটুকু ছিল থাইরয়েডেক্টমি সম্বন্ধে। নেক্সট পার্ট অফ থাইরয়েডেক্টমি আমরা হচ্ছে আলাদা ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।